ইপসিতার, আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হাঁপিয়ে গেলাম। ভাবুন, এই যে বলছি যে এরা কতটা অনাচারী, কতটা নোংরা, তার প্রমাণ পদে পদে আপনাদের সামনে তুলে ধরছি। চিন্তা করে দেখুন, জয় শ্রীরামের পরে এরকমভাবে হাঁপিয়ে গেলাম, এই কথাটা আসে কখনো? আমরা কি জানি, जब राम नाम की धुन लगे तो पानी में भी आग लगे। জয় শ্রীরাম লিখে পাথরের মধ্যে সেটা ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের মধ্যে, সেই পাথর ভেসে উঠেছে আর রাম সেতু তৈরি হয়েছে। সেই রামের পাশে হাঁপিয়ে গেলাম কথাটা বলে, কিভাবে সেই পুরো স্পিরিটটাকে আমাদের খর্ব করলো, পুরো স্পিরিটটাকে নষ্ট করলো, ভাবতে পারছেন? শুধুমাত্র নিজেরা নোংরা বলে, শুধুমাত্র নিজেরা নোংরা বলে। তো আজকের ভিডিও এখন কি নিয়ে হচ্ছে আশা করি আপনাদের বোঝাতে হবে না। অবশ্যই টিনের ভিডিও দেখলাম, কিন্তু তার আগে বেশ কিছু কথা। এই যে টিন আর তার বয়ফ্রেন্ড, হ্যাঁ, সো কল্ড বয়ফ্রেন্ড, তারা যে বাসের মধ্যে একসাথে যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, একটা যে ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিও নিয়ে অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে যে এটা ফেক হতে পারে, এটা ফেক হতে পারে, এটা এআই দ্বারা তৈরি হতে পারে। আমি একটাই বক্তব্য আমার এক্ষেত্রে, যে ওই বাসের মধ্যে আমি ছিলাম না, বা আমরা যারা যারা এই ভিডিও ক্লিপটা শেয়ার করেছি, আমরা কেউ ওই বাসের মধ্যে ছিলাম না। এই ভিডিওটা একটা পোস্ট থেকে নিয়ে আমরা সবাই শেয়ার করেছি, আর সেই পোস্টটাও পাবলিক পোস্ট, পাবলিক পোস্ট ছিল। তাকে বলতে হবে যে সে সত্যি দিয়েছে না মিথ্যে দিয়েছে, এটা বানিয়ে দিয়েছে এআই দ্বারা, নাকি নিজের ক্যামেরায় তুলে দিয়েছে। তো এই বিষয়ে বলি, যিনি এই পোস্টটা শেয়ার করেছেন, ভিডিওটা যিনি শেয়ার করেছেন, উনি কিন্তু এদেরকে এক্সপোজ করার জন্য করেননি। উনি একজন সাধারণ মানুষ, যে কিনা ওই বাসে ট্রাভেল করছে, সে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তার সাথে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, যে মোমেন্টটা এনজয় করছেন, সেটাই ক্যামেরাবন্দি করে ফেসবুক হ্যান্ডেলে উনি ছেড়েছেন। সেখান থেকে কোনো না কোনোভাবে সবার কাছে ছড়িয়ে গেছে, তাই তো? সেক্ষেত্রে এরকমও নয় যে উনি গোপন ক্যামেরা, মানে ধরুন পেন বা আরও নানান রকম এখন ছোট ছোট ডিভাইস, বোতামের মধ্যে ক্যামেরা থাকে, সেই যাতে লোকে বুঝতে না পারে সেরকমভাবে ক্যাপচার করে ওটা উনি ছাড়েননি। উনি রীতিমতো ক্যামেরা ধরে এরকমভাবে সেটাকে শ্যুট করে ছেড়েছেন, সেটা সবাই বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। তো সেক্ষেত্রে শুনলাম এই ফোকলা কবিতা চোর নাকি, যিনি এই পোস্টটা দিয়েছেন, তার সাথে যার নয় তাই নাকি দুর্ব্যবহার করেছেন, তাকে ধমকি চমকি দিয়ে ওই পোস্টটা ডিলিট করিয়ে দিয়েছেন। তো সবার আগে বলি যে উনি এই পোস্টটা, মানে এই ফোকলার এত বড় সাহস কী করে হয়, এই ফোকলার এত বড় সাহস কী করে হয় যে ওনাকে দিয়ে পোস্টটা ডিলিট করলেন? আর উনি বা পোস্টটা ডিলিট করলেন কেন করলেন? উনি তো লুকিয়ে চুরিয়ে এটা পাবলিশ করেননি। ফোকলার এত কিসের আপত্তি, এত কিসের আপত্তি? ওই ভিডিওর মধ্যে দেখা গেছে ও এরকমভাবে ক্যামেরা চারদিকে ঘোরাচ্ছে। তো ও যদি ক্যামেরা বন্দি করতে পারে, করে যদি সেটাকে বেচতে পারে ওর এই ছামিয়ার মাধ্যমে, 3 ছামিয়ার মাধ্যমে যদি ও এগুলোকে দিয়ে ইনকাম করতে পারে, তাহলে ওই ভদ্রলোক, সে তো শুধুমাত্র নিজের অনুভূতিটা নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন। ওনার কি দোষ? ওনার কি দোষ? যখন এই ফোকলা এরকমভাবে ক্যামেরাবন্দি করছে, ও কি ওখানে প্রত্যেকটা মানুষের পারমিশন নিয়েছে যে আপনারা যে নাচছেন এটা আমি একটুখানি ভিডিও করে ছাড়তে পারি, ছাড়বো? বা এই পুরো যখন ঘোরা বেড়ানোটা হচ্ছে, শুধু কি টিনকেই শুধু দেখা গেছে? টিনের বৌদি, টিনের ঠাম্মি আর টিনের মা, টিন কি শুধুমাত্র তাদের বেঁচেছে? না, শুধু নিজেদের লোকদের না, ওখানে অনেক অপরিচিত মুখ আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা একসাথে ট্রাভেল করছে, চলে আসছে। তো ওরা অবৈধ, ওরা নোংরা, ওরা পাপ কাজ করছে, ওরা আইনকে ফাঁকি দিয়ে কাজ করছে, ওরা আইন বিরুদ্ধ কাজ করছে, সেটা ওদের প্রবলেম। যিনি পোস্ট করেছেন তার কোনো রকমভাবেই কোনো প্রবলেম নয়। এই কথাটাই যদি ধমকি দিয়ে থাকে, পুলিশ থানা এইসবে ধমকি দিয়ে থাকে, ওনাকে এটাই জিজ্ঞাসা বলা উচিত। উনি এটাই বলবেন যে আমারও তো ছবি ওরা এরকমভাবে নিচ্ছিল, আমরা আর বাসের সবারও তো ছবি নিচ্ছিল, তাহলে ওরা কেন নিচ্ছিল? ওরা যদি নিতে পারে তাহলে আমি কেন নেব না? ওদের জন্য কি দেশের আইন আলাদা? আমার জন্য দেশের আইন কি আলাদা? একেবারেই নয়। আমি তো ওদের বেডরুমের ভেতরে গিয়ে ওরা কি করছে সেটা তো তুলে ধরে দিইনি। বাসের মধ্যে এতগুলো মানুষের মধ্যে নাচানাচি হচ্ছে, সেইটা তুলে দিয়েছি। আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় যদি করে থাকে ওরা করেছে, ওদের বলুন। পড়তো আমার পাল্লায়, ওইটা যদি আমি হতাম, পড়তো আমার পাল্লায়, দেখিয়ে দিতাম এই কাকার ছেলের অবস্থা। এই কাকার ছেলে, এই
নরম মাটি কুপাতে খুব ভালো লাগে নাকি রে? ভদ্র মানুষ পেয়েছিস সেই জন্য পড়তিস। আমার ভদ্রতা আবার অন্যরকম, আমার ভদ্রতা আমার একেবারে অন্যরকম। আমার ভদ্রতা থাকে, কিন্তু সেটাকে আমি দুর্বলতায় পরিণত হতে দিই না, ঠিক আছে? তোর না একেবারে ওই যে দাঁতটা এরকম না, এরকম দিতাম, সোজা ঢুকে যেত, বুঝলি? আর বেরোতো সকালবেলা তোর বাথরুমে, বুঝদিস মজা তখন। ভালো মানুষ পেয়ে নোংরামি করে নিয়েছিস। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টা নিয়ে একটা কথা আরও বলি, যে এই যে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে পোস্টগুলো, এটা ডিলিট হয়ে গেলেই কি ডিলিট হয়ে যায়? এই কথাটা কিন্তু আমরা অনেক সময় শুনি, যে আমি ডিলিট করে দিলাম তাহলেই কি ডিলিট হয়ে গেল? না, ফেসবুকের যে কোনো পোস্ট কিন্তু যদি ডিলিট হয় 30 ডেজ ট্র্যাশের মধ্যে থাকে, সেখান থেকে কিন্তু উদ্ধার, যে ব্যক্তি ডিলিট করেছেন যদি রাগে দুঃখে কোনো কারণেও বা চাপে পড়ে ডিলিট করে থাকেন, সে কিন্তু ওটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারেন, উদ্ধার করতে পারেন। আর আমি তো বলবো ওনাকে উদ্ধার করে নিজের পোস্টে রাখতে, কারণ উনি কোনো অন্যায় করেননি। অন্যায় করেছে কে? অন্যায় করেছে এরা, এই ফ্যামিলিরা, এরা এই সরকার, আর সরকারের যার সাথে অবৈধ সম্পর্ক, সে মানে সরকারের এই সো কল্ড টিন গার্লফ্রেন্ড। তো এদের সম্পর্কটা অবৈধ কেন বললাম? অবশ্যই আজকের ভিডিওর মধ্যে প্রমাণ সহ আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, এটা কিন্তু, আর যদি আরেকটা কথা বলি, যে যদি 30 দিন চলেও যায় তারপরেও কিন্তু ওই ভিডিও বা ওই যে কোনো ডেটা কিন্তু সার্ভারের মধ্যে থেকে যায়, যখন তখন সেটাকে উদ্ধার করে আনা যেতে পারে। যারা বসে আছেন এই সব কাজের জন্য, যাদের কাছে অথরিটি আছে, তারা কিন্তু আরামসে, যদি দেশের আইন, দেশের আদালতের থেকে আদেশ পান, তারা কিন্তু সেটাকে উদ্ধার করে নিয়ে আসবেন। কোনোভাবে এটাকে মানে ডিলিট করিয়ে দেওয়া হলো মানেই ডিলিট, একদম নয়। তো আমি তো বলবো, যিনি এই পোস্টটা করেছেন তার ট্রাশের মধ্যে এটা আছে, সে 30 দিনের মধ্যেই এই জিনিসটাকে আবার উদ্ধার করে নিজের ওয়ালে যেরকম ছিল সেরকমভাবে দেবেন। কেন দেবেন না? উনি তো অন্যায় করেননি। তো যাই হোক, চলে আসি আজকের এখন এই ভিডিওর মাধ্যমে। তো এই কাকার ছেলে শুধুমাত্র মানে গায়ের জোরে নোংরামি করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। দেখতে পাচ্ছেন না, বলেছিল যে আমার তো মুখ বেছে বেছে খেতে হয় না, তাহলে এটা কি করছে? এই কথাগুলো বারবার বলছি, কারণ বলতেই হবে। আজকে টিন যে কিনা ঘরের মধ্যে খেয়ে শুয়ে বসেই তার এক একদিন এমন ল্যাদ লাগতো যে ভিডিও শুরু করতে পারতো না, তাকে এখন ভিডিও করতেই হয়, না হলে ভালো করে জানে যদি না করে তাহলে খাবে কি? আর এসছে তো, এই যে ফোকলা তো এসছেই পয়সা দেখেই তো এসছে। 1 লাখ টাকা ইনকাম দেখেই তোর পুরো কি বলবো, যে টাকে উঠে যায়, বলে না চিবি টাকে উঠে যায়, ওর তো চিবি টাকে উঠে গেছিল, যে 1 লাখ টাকা, বাপরে বাপ, 1 লাখ টাকা ইনকাম। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষে মানে শুরু হলো। তো সবার আগে টাইটেল থাম্বনেলের আগেই একটা কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি। চিন্তা করে দেখুন, আগের দিন একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলল যে শরীরটা ভালো লাগছে না, তাই জন্য এডিট করতে পারিনি, এটা দিচ্ছি না, পরের দিন দেবো। এই যে মাঝখানে একটা গ্যাপ রাখলো, এই যে একদিনের গ্যাপ রাখলো, কেন রাখলো আপনাদের কি মনে হয়? কারণ এই যে 17 তারিখ থেকে পুরো টাটকা ব্লগ যাচ্ছে, এরকমভাবেই মাঝে মাঝে একদিন, কখনো 2 দিন বন্ধ রেখে হঠাৎ করে শুরু করে, ও আমাদের বুঝতে দিতে চায় না যে এই ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে, ও অ্যাকচুয়ালি এখন কোথায় আছে। আজকে বাপের বাড়িতে দেখা যাচ্ছে, তাহলে কি ও সত্যিই বাপের বাড়িতে আছে না ঘোনা বাড়িতে আছে? এই সমস্ত কিছু কনফিউশন সৃষ্টি করার জন্য, ওকে যাতে লোকে ট্র্যাক না করতে পারে যে ও সত্যিই যেখানে আছে বলছে সেখানেই আছে কিনা, এই সবের জন্য ও মাঝে মাঝে এরকম করে গ্যাপ দেয়, দিয়ে হঠাৎ করে শুরু হয়ে যায়। সেই জন্য মানুষ বুঝতে পারে না, আচ্ছা বাপের বাড়িতে ছিল, আচ্ছা সেই তো লাস্ট দিন দেখলাম বাপের বাড়িতে ছিল। যেমন কি না, ওর দালালরা সবসময় একটাই কথা বলে, আরে ওকে তো সবসময় দেখি যে ও বাপের বাড়িতে ব্লগ করছে, ওকে তো বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও দেখতেই পাওয়া যায় না। তো এই যে দেখতেই পাওয়া যেত না যাকে, সেই সরকারকে একসাথে দেখিয়ে দিলাম তো। আর এই সরকারের মুখটা দেখেছিলেন, ছুচোর থেকেও ওর তো ঠোঁটটা তো সেই বেবুনের পোদ ছিল, আছে অলরেডি বেবুনের পোদ। তো বেবুনের পোদ বলতে মনে পড়ে গেল ঘোড়ামুখীর কথা, ওরও তো ঠোঁটটা সেম।
তো কি দুজনের যে এরকম এরকম কি অবস্থা মনে আছে, সেইটা মানে আমি ধরিয়ে দিয়েছিলাম বলে আমার ওপর কিরাক কিরাক কিরাক। ঘোড়ামুখী বলছে আমার নাম যেন না হয়, আমার নাম যেন ওর চ্যানেলে নাম না হয়। আমি খুব মানে ভীষণ বাজে আমি এত বাজে যে কিনা ওর বোনের প্রেগনেন্সির খবরটা সবার আগে আমার সাথে শেয়ার করেছিল। এই ঘোড়ামুখীকে নিয়ে ডিটেলে মানে কি বিষয় এত হাস্যকর সেটা নিয়ে টিজিএম তো আছেই, টিজিএমে বরং ভিডিও দেবো। তো এখন কনসেন্ট্রেট করি এখানে এই কাকার ছেলের ওপরে। তো এই কাকার ছেলের সমস্ত রকম মানে ছায়া, তারপর গলা সব কিন্তু ওর মানে আমরা দেখতে পাচ্ছিলাম। আর জবের থেকে আমি ওকে বলেছিলাম যে তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই দেখাস, সামনে আসিস। তো ক্ষমতা তো ওর হলো না, কিন্তু ওর কর্মফল এমন যে টিনারের কর্মফল এমন যে আমাদের সামনে ঠিক চলেই আসলো। কারণ প্রচুর মানুষ প্রার্থনা আর দোয়া দুটোই করছিলেন যে আসুক, ওদের আসল জিনিসটা সামনে চলে আসুক, ওরা যে মিথ্যাচারিতা করছে সেটা আসুক। তো যাই হোক, সেটা দেখে ওর কিন্তু দালালদের কিচ্ছু যায় আসে না। কেউ এআই দিয়ে বলছে, কেউ বলছে যে যেতেই পারে, ও আলাদা গেছে হয়তো, ইটস সুপার বদ্দিও বলছে, তার বদ্দি বকেওছে, বলেছে এগুলো উচিত হয়নি। সবাই একটাই কথা যে তোরা যা অন্যায় করছিস কিন্তু তোরা মানে সেটাকে রেখে ঢেকে কর, চুরি কর, কিন্তু ধরা পড়িস না। এটাই হচ্ছে ওদের প্রধান বক্তব্য। তো যাই হোক, যেতেই পারে নাকি কী জন্য যেতে পারে সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে বলবো। তো আজকে দেখালো কোথায় না, পৌঁছাচ্ছে ওই রামলালা মানে দর্শন করতে যাবে। তো মাঝখানে একটা যে জায়গায় দাঁড়ালো সেই জায়গাটার নাম সুলতানপুর। তো সুলতানপুরটা একটুখানি দেখলাম, কারণ ওখানে আমার আত্মীয়ের বাড়ি আছে। তো যাই হোক, প্রথম দেখলাম এরকম জায়গাটা, ওরা বললো যে খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আর আমি শুনেছি হ্যাঁ সত্যি খুব সুন্দর জায়গা। তো সেখান থেকে তারপর ওরা পৌঁছে গেল কোথায় না, তখন যখন ওখানে পৌঁছালো সেখানে দেখা গেল যে একটা শৌচালয় আছে, সেখানে পাশে দাঁড়িয়েছে, চা হচ্ছে, আর তার সাথে সাথে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছে, মানে ব্রাশ করবে, চা হচ্ছে, ব্রাশ করবে, আর তারপরেই কোথায় যেতে হবে। প্রথমে তো আমি ভেবেছিলাম ঘটি হাতে নিয়ে বা প্লাস্টিকের বোতল হাতে নিয়ে মনে হয় সুলতানপুর নোংরা করতে ওরা ভেতরে ঝোপঝাড়ে যাবে। তারপর দেখলাম যে না, যেখানে দাঁড়িয়েছে সেখানে শৌচালয় রয়েছে, সেখানেই যাবে। ভাবুন, চিন্তা করে দেখুন যে কীরকমভাবে ঘুরতো এই টিনকে। আমরা লাস্ট যা ঘুরতে দেখেছি, যারা দেখেনি তারা অন্ধ, তাদের ছাড়ুন, বাট আমরা তো দেখেছি। তারা কি দেখেছি, সিকিমে রানীর হালে মানে যেখানেই যাচ্ছে এক পা বার করছে গাড়ি। সন্দীপ এমনভাবেই সব কিছু সাজিয়েছিল যে একটা মুহূর্ত যাতে ওই পাহাড়ি রাস্তা, ওই রকম দুর্গম স্থান, তাতেও কিন্তু যাতে কোনো প্রবলেম না হয়। এবার যেখানটা খাড়াই সেখানটা চড়তে গেলে তো কষ্ট হবেই, বাট তাও পুরো মনে হয় যেন তুলোর মধ্যে করে মা ছেলেকে নিয়ে ঘুরিয়েছিল সন্দীপ। তারপর যখন আমরা দীঘাতেও গেছি, যদিও ও তো দীঘা ঘুরলই না সেরকম করে, রুমের মধ্যে ফোকলার সাথেই কাটিয়ে দিল। ফোকলার বার্থডে ছিল যে সেদিন পাগলি তোকে দুঃখ দিয়ে ফেলেছি রে, তুই বরের সাথে আমার সাথে এখানে চাটাচাটি খোলাখুলি করেও বরের সাথে কী করে দীঘা যেতে পারিস রে তুই, হ্যাঁ পাগলি? তো এই জন্য তোকে দিয়েছি আচ্ছা করে। এখন তো ওইরকম দিয়েছিলাম, তারপর যখন তুই আমার আন্ডারে আসবি না, তখন যে তোকে কী দেবো সে তো আমিই জানি রে পাগলি। পাগলা কাকার ছেলে, কি মজা কাকার ছেলে। অন্যের পয়সার পিছন মেরে ঘুরতে খুব ভালো লাগে। হ্যাঁ ঠিকই আছে, ও দর্শকদের মারছে, তুইও নয় ওর মারছিস, অসুবিধা তো কিচ্ছু নেই। তো যাই হোক, মারামারি বাদে এবার তারপর ভাবুন ওই রকম একটা জায়গায়, নোংরা জায়গায় টয়লেট করে তারপর আবার উঠতে হলো, গেল। তো গিয়ে পৌঁছালো, বললো যে হোটেল নেই, কোনো হোটেলই তৈরি হয়নি। তো যারা ঘুরতে নিয়ে গেছে তারা এগুলো আগের থেকে কোনো রকমভাবে মানে জানেই নি, তাদের জানার কোনো প্রয়োজনই নেই। তারা জানে যে ইনকাম করতে হবে, ইনকাম করব, সেই জন্য চল কতগুলোকে ধরি, নিয়ে যাই, গিয়ে রোজ ডাল আলু সিদ্ধ খাওয়াবো, আর বেশ ভালো মাল্লু খেচে ভালো ইনকাম করে নিয়ে আসবো। তাদেরও কিন্তু এই ট্যুরটার মধ্যে ইনকাম করারই যা দেখলাম টেন্ডেন্সি, মানুষকে ঘোরানো, সুন্দর করে রাখা, সেই টেন্ডেন্সি নেই। যদি সত্যি হতো তাহলে তারা কিন্তু বুঝতো, দেখতো যে এতগুলো মানুষকে নিয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা আছে, বয়স্ক আছে, তাদের জন্য থাকার ব্যবস্থা আগে করে তারপর তো করা উচিত ছিল না। তো যাই হোক, সেটা করলো না। তো দেখলাম
যেখানে মানে দাঁড়ালো সেখানে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো সেখানে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে, সেই ওই একই রান্না। তো এবার দেখলাম যে মা মানে অমাবস্যা দেবী আর ঠাম্মি দেখলাম যে খাচ্ছে। তো টিন বলল সেখানে যে এটা একটা জায়গা থেকে হনুমানজির প্রসাদ পেয়েছে। তো তার আগে ও বলেছিল যে ওদেরকে এই বাসের থেকে সবাই বলেছে যে সামনে নদী আছে, যাও তোমরা গিয়ে নদীতে স্নান করে নাও, জামা টামা ছেড়ে নাও, রান্নাবান্না হচ্ছে, খেয়ে দে, তারপর তোমরা সবাই যে যার মতো করে দর্শন করে আসবে, ঠিক আছে। তো টিন বললো যে আমার তো নদীতে যাওয়া সম্ভব নয়। তাহলে কি করলো, খোঁজ খবর নিয়ে সামনেই একটা লজ দেখেছে, তো সেই লজে গিয়ে ওরা জামা টামা ছাড়ার জন্য টাকা পয়সা দিয়ে হয়তো জামা টামা ছেড়ে স্নান টান করে ওরা ওখান থেকে এসেছে। তো তারপর ওর ঠাকুমা আর মা দেখলাম খাচ্ছে। তো চিন্তা করে দেখুন কত বড় মিথ্যেবাদী, কি রকম মিথ্যে কথা বলে। এই মিথ্যে কথা বলার কিন্তু কোনো দরকার ছিল না। ঠাকুরের নামে কীরকমভাবে মিথ্যা কথা বলে। কোনো দিনও আপনারা দেখেছেন কোথাও যে প্রসাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ, কোথাও থেকে ভান্ডারা লাগানো হয়েছে বা প্রসাদ দেওয়া হচ্ছে, কোথাও দেখেছেন আপনারা ওরকমভাবে স্টিলের বাটির মধ্যে করে খাওয়ায়? কখনো কি দেখেন? সবাই ডিসপোজেবল জিনিসই তো দেয়, ডিসপোজেবল যে প্লেটস আছে সেগুলোর মধ্যেই তো খেতে দেয়। যারা ওইখানে ওই জায়গাটাতে বসে খাচ্ছে তারা বসে খাবে, আর যারা নিয়েও আসবে তারা ওরকম ডিসপোজেবল থালায় করে তাদেরকে দিয়ে দেবে। মানছি ওর ঠাম্মি হাঁটতে প্রবলেম, হয়তো বলেছে যে আমাদের একটা প্লেট দিন, যিনি আছেন বয়োজ্যেষ্ঠ আছেন উনি হেঁটে আসতে পারবেন না, আমাদের জন্য দিন। তো সেক্ষেত্রে হয়তো অমাবস্যাকেও ঢুকিয়ে দিয়েছে, ওনাকেও বয়োজ্যেষ্ঠ বানিয়ে দিয়েছে, যে দুজন আছে, আমার ঠাম্মি আছে আর আমার মা আছে বলে ওদের ওখান থেকে তাহলে নিয়ে আসতো। কিন্তু এই যে যেটা নিয়ে এসছে সেটা সম্পূর্ণ কিনে নিয়ে এসছে, বোঝাই যাচ্ছে। না হলে ওরকম স্টিলের প্লেটে কখনো কেউ প্রসাদ দেয় না, কোথাও দেয় না। আপনি আপনার স্টিলের প্লেট নিয়ে যাচ্ছেন, সেই স্টিলের প্লেট আপনি আমাকে ফেরত দেবেন কি দেবেন না কোনো ঠিক নেই, আপনাকে আমি এমনি এমনি দিয়ে দেবো? কারণ যারা ওখানে বসে খাওয়াচ্ছে তারা তো ওই প্লেটসগুলো নিশ্চয়ই ভাড়া করে নিয়ে গেছে, তারা তো এরকমভাবে দেবে না। তো দিয়েছে কে না, ওই যে লজ, আমার মনে হয় যেই লজে ওরা স্নান করেছে সেখানেই হয়তো খাবার দাবারের ব্যবস্থা আছে, তাদের কাছ থেকেই ওরকমভাবে দেখেছে যে হ্যাঁ এরা এতগুলো মানুষ আছে, সবাই স্নান টান করছে, তার কাছ থেকেও তো কিছু না কিছু তো নিয়েইছে, তো ঠিক আছে তাদেরকে এই দুটো প্লেট দিয়েছে। তো আমার তো সম্পূর্ণ ধারণা এই পুরো ব্যাপারটা ফোকলার আইডিয়া, যেহেতু ওরা এই খাবার আর খেতে পারছে না, মানে ঠাম্মি আর ওর মা খেতে পারছে না, ওরাও পারছে না, কিন্তু সেটাকে এবার সবার জন্য কেনা তো ফোকলার পয়সায় নেই। তো সেই জন্য শুধু এদের দুজনকে, যে এদের এটাই বলেছে যে ওরা পাচ্ছে না, ওরা বয়স্ক, ওদেরকে বরং ওদের দিয়ে দিই। তো এই 50 টাকার থালি নিয়ে এসে ওদের কাছে মহান সাজার যে একটা সুযোগ, সেটা কি করে ফোকলা ছাড়বে? তো সেম সেই জিনিসটা ফোকলাই করেছে, যে ওদেরকে দিয়ে আমরা ঠিক আছে চলো আমরা খেয়ে নেবো, তাই তো? তো এটাই হয়েছে ব্যাপার। তো ওখানে দেখছিলাম ধানি লঙ্কা এইরকমভাবে দেখছিল, বেচারা প্লেটের মধ্যে এইরকমভাবে দেখছিল, ওরও তো খিদে পেয়েছে, ওরও মুখে এইসব রোচে না বেচারা, ও তো আবার বিড়ালের স্বভাব, মানে কাটা অকলা মাছ ছাড়া ওর পোষাই না, সে রোজই আলু সিদ্ধ আলু সিদ্ধ আলু ভাজা ভাত, আলু সিদ্ধ আলু ভাজা ভাত, একদিন একটুখানি 2-4 কোনা পনির পেয়েছে, তো তার কি করে চলবে? সে দেখলাম লোভ দিচ্ছিল, যাই না তারপরের দিন ওর শাশুড়ি মানে দাদি শাশুড়ি আর শাশুড়ির পেট খারাপ হয়েছে কিনা, হতেই পারে। তো যাই হোক, তারপর দেখালো যে ওদের রান্নাবান্না হয়েছে, তো সেখানে টিনের খাওয়ার দৃশ্য। তো যারা বলছেন যে যেতেই পারে, ফোকলা হয়তো ওর সাথে যেতে পারে, বাস ছেড়েছে, বাসে তো যে কেউ যেতে পারে, আপনিই তো বলেছিলেন, হ্যাঁ অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে এই যে কী হয় বলুন তো, মোটামুটি যাদের একটা সার্কেল থাকে, যারা পরিচিত সার্কেলের মধ্যে থাকে, তারাই শুধুমাত্র যায়। ধরুন টিনকে চেনে গেল, কিন্তু তা বলে যখন খাওয়া হচ্ছিল তখন একটা কথা শোনা গেছে, সেটা শুনেছেন? না শুনলে শুনুন, আমি তারপর আসছি। এই তুমি কোথায় খাবে? ওখানে নিয়ে আসবেন না, ওখানে দাঁড়িয়ে। তো শুনে নিয়েছেন কিনা খাবার দিচ্ছেন, দুজন ছিলেন, দিচ্ছেন, একজন ডাল দিচ্ছিলেন, একজন ভাত দিচ্ছিলেন। তো যিনি ডাল দিচ্ছিলেন তিনি বললেন টিনকে যে সুদীপ খাবে না, সুদীপ পুরো নামটা নেয়নি, সুদীপ খাবে না, কোথায় খাবে, ওপরে খাবে না নিচে খাবে? তো সেখানে যেই মানে টিনকে জিজ্ঞাসা করছে, আর যে ভদ্রমহিলা ভাত বাড়ছিলেন তিনি বললেন ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে আপনার মানে এই যে এরকমভাবে জিজ্ঞাসা করা হয়, সন্তানের মাদের জিজ্ঞাসা করে তার বাচ্চার সম্পর্কে, এই তোমার বাচ্চা খাবে না, তোমার বাচ্চা নেই। আর একজনকে জিজ্ঞাসা করা হয় কাকে না, বউকে, যে কি গো তোমার হাজব্যান্ড কোথায়, তোমার হাজব্যান্ড খাবে না?
তো বুঝতেই পাচ্ছেন, এই যে কবিতা চোর বলেছিল ফোনের মধ্যে, আমি কি টিনের ঠেকা নিয়ে রেখেছি, আমরা কি টিনের ঠেকা নিয়ে রেখেছি? না 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 না, এটা সত্যি কথা। ও কিন্তু টিনের ঠেকা নেয়নি, টিন ওর ঠেকা নিয়ে রেখেছে, সেই জন্যই ওকে জিজ্ঞাসা করছে। কারণ ও তো ওখানে যারা ঘুরছে বেড়াচ্ছে একসাথে সবাইকে তো বলেইছে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা বিবাহিত, তাই না? তো সেখান থেকে কিন্তু লোক ধরে আনা যেতেই পারে, যদি অস্বীকার করে তাহলে ধরে আনা যেতেই পারে। সবার কিন্তু গীতায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারবে না, সবাই বুক কাঁপবে। কারণ ওরা ধর্মকে ভয় না পাক, কিন্তু সব মানুষ কিন্তু আমরা ধর্মে ভয় পাই। কারণ ধর্ম কি? ধর্ম যাহা আমরা ধারণ করেছি। তো এই যে আমরা যে ধারণ করেছি, আমাদের যে ধ্যান ধারণা সমস্ত কিছু ঈশ্বরের সম্পর্কে, তো সেটাই হচ্ছে আমাদের ধর্ম, তাই তো? তো এক একজনের এক এক ধর্ম, এক একজন এক এক রকমভাবে যে জিনিসটাকে ডাকে, মানে উপরে যে বসে আছে তাকে এক এক নামে ডাকে, বাট বেসিক জিনিসটা তো এক, আমরা সবাই জানি। তো সেরকমই ধর্ম, কিন্তু সবাই ধর্ম নিয়ে খেলা খেলতে পারে না। তো গীতায় হাত রেখে যদি জিজ্ঞাসা করা হয়, যদি বলে যে এই যে আপনাদের সাথে ট্রাভেল করছিল, বলুন ওদের সম্পর্ক কি, আপনাদের কি বলেছে, তখন কিন্তু তাদের মধ্যে সবাই বলবে, অনেকে না বলুক, মানে সবাই না বলুক, অনেকে কিন্তু বলেই দেবে। যেই ভদ্রলোককে এরকম ধমকি চমকি দিয়ে এই জিনিসটা করা হয়েছে, তার তো উচিত যদি কোনো সময় দরকার পড়ে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে এরা কারা, এদের মধ্যে সম্পর্ক কি, আপনি কি জানতেন, আপনাকে কি বলা হয়েছিল, গীতায় হাত রেখে বলুন, উনি কিন্তু বলে দেবেন, তাই তো? বলে দেবেন। এরকম ওনার মতো আরও অনেকে আছে, তারা কিন্তু বলে দেবে। চিন্তা করুন কীরকম মিথ্যেবাদী ওরা, ভাবতে পাচ্ছেন? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তারপর একটা টোটো ভাড়া করে ওরা গেল। সেখানেও আবার এই যে আমি, মা, বৌদি আমরা যাচ্ছি, ঠাম্মি যায়নি। তো ওই বুড়িটাকে শুধু শুধু টেনে টেনে বস্তার মতো কেন নিয়ে গেছিল, আমি এটাই বুঝতে পারি না। প্রথমত ওরা তো বোঝা উচিত যে ওনার বংশে এখন কাল অসৎ চলছে, ওনার তো যাওয়াই উচিত ছিল না। উনি বাসের ভ্রমণ করতে বেরিয়েছেন, দেখলেন যে কাশী বিশ্বনাথ ওনার দ্বারা হলো না। এখানে এই যে অমাবস্যা, যে কিনা কিছুদিন আগেই হবিষ্যি রান্না করেছে, যে হাত দিয়ে হবিষ্যি রান্না করছে, সেই হাত দিয়ে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে 1 বছর হওয়ার আগেই যে এরকম করে জোর করছে, কি করে, আমি অবাক হয়ে যাই। এই পাপের কি ফল পেতে হবে না? নিশ্চয়ই হবে। এই যেসব নিয়মগুলো বানানো হয়েছে, কোনটা করতে নেই, কোনটা করতে হয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা কি জানি যে পুরাকালে ব্রাহ্মণরাই এই জিনিসগুলো করেছে। কিছু জিনিস করা হয়েছে ভয় দেখিয়ে, মানে সায়েন্টিফিক রিজন আছে, কিন্তু সায়েন্টিফিক রিজন তখন মানুষ বুঝবে না, সেই জন্য ভয় দেখিয়ে কিছু জিনিস আমাদেরকে করানো হয়েছে ধর্মের নামে, যে ভগবান ঠাকুর সব ভয় পাই আমরা, ভয় অন্তত করব না, পাপের ভয়। সেগুলো কারা করেছে? ব্রাহ্মণরা। সেই ব্রাহ্মণ হয়ে এরা যদি এই অনাচারগুলো করে, সেই নিয়মগুলো না মানে, তাহলে মানে দেশের আইন ওদের জন্য আলাদা, ধর্মের আইন মানে ধর্মের নিয়ম ওদের জন্য আলাদা, ওদের জন্য সমস্ত কিছু আলাদা, আর আমরা বোকার মতো সেগুলো মেনে যাব, তাই তো? তাহলে কি বার্তা দিচ্ছে ওদের এরিয়ায় যারা আছেন? আমি তাদের তো বলবো যে এদেরকে একঘরে করে দিন। প্রথমত অনাচার করছে, দ্বিতীয়ত সেগুলো বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাচ্ছে, যাতে কিনা লোকে বলে ওই তো, আরে ওরাও গেছিল তো, মনে নেই, ওরা গেল তো, ওদেরও তো কালসূচ ছিল, 1 বছর হয়নি, ওরা তো দিব্যি কাশী বিশ্বনাথ দর্শন করে আসলো, গিয়ে রাম মন্দির দর্শন করে আসলো, চল আমরাও করি, কোনো অসুবিধা নেই। তো ভাবুন, চিন্তা করে দেখুন, কোনো জিনিস নিয়ম আমি অন্ধের মতো মানতে বলি না, কিন্তু যখন যারা বলেছে, যারা এই জিনিস বিধি মানে এগুলো করেছে, যারা এই নিয়মগুলো করেছে, তারা তো সব ব্রাহ্মণ ছিলেন। তাই আমরা মানি না মানি, ওদের তো আরও বেশি করে মানা উচিত, কারণ ওদেরই তো পূর্বপুরুষ অনেক পুরুষ, তারাই হয়তো এই জিনিসগুলো করেছে, তাই না? তো যাই হোক, সেখানেও যেতে দেখলাম যে যাচ্ছে আর হাঁপাতে বলছে যে হাঁপিয়ে গেলাম। ওখানে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি ছিল, ব্যাটারি চালিত গাড়ি আমি অনেক দেখেছি, যেগুলো কিন্তু মন্দিরের অবধি হয়তো যায়, তো সেগুলোই একটা নিয়ে নিতে পারতো। এখানে শুধু রাম নাম বদনাম করার কোনো দরকার ছিল না। তোকে আসতে কে বলেছে? তোদের যেতে কে বলেছে? হ্যাঁ, কি করতে গেছিস তোরা? যদি নাই পারবি কষ্ট করতে, শুধুমাত্র
গেছেই ওই ঘাপাঘাপ করতে। পরিষ্কার বোঝাই যাচ্ছে এক একটা জায়গায় দাঁড়াবো, সেখানে তো রাত্রে রুম পাবো, ব্যাস সেই জিনিসগুলোর জন্য হানিমুন করতে গেছে। যেটা বলা হচ্ছে ভুল কিছু বলা হচ্ছে না। তো যাই হোক, দর্শনের ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমরা সবাই জানি। তো সেখান থেকে বেরোলো, বেরিয়ে জলের বোতল, যে চা ওখানেও এক জায়গায় চা খেতে দাঁড়ালো। সেখানেও কিন্তু ফোকলা রয়েছে, কারণ ওর বৌদির চোখ দেখলে বোঝা যাচ্ছে যে ও যার সাথে কথা বলছে সেটা টিনের পাশে দাঁড়ানো ফোকলা তার সাথে। মানুষকে কি এত বোকা ভাবে? তো এবার চিন্তা করে দেখুন, এই যে গলাটা, এই যে কথাটা আমরা শুনতে পেলাম যে সুদীপ কোথায় খাবে, ওপরে খাবে না নিচে খাবে, এই কথাটা আমাদের তার মানে শোনানো হলো। কারণ আমার মনে হচ্ছে যবে থেকে আমি ফোকলাকে চ্যালেঞ্জ করেছি, এই এডিটিংগুলো কিন্তু সব ফোকলাই করছে, এই ফোকলাই এডিটিং করছে, আর ও ইচ্ছা করে জিনিসগুলো রেখে দিচ্ছে, কারণ ওর কিছু যায় আসে না। কিন্তু এত সোজা নয়, দেশে আইন আছে। আসলে ওরা জানে যে সন্দীপ তো কিছু হয়তো করবে না, কিছুই করবে না, ছেড়ে দিয়েছে, সেই জন্যই এই বুক ফুলিয়ে অন্যায়গুলো করে যাচ্ছে। তো ওরা অন্যায় করছে সেটাতে ওদের কোনো ব্যাপার না, ওদের দালালদের প্রবলেম হচ্ছে যে সেগুলো দেখাচ্ছে কেন, না দেখিয়েই করতে পারতো। তো যাই হোক, তারপর যখন দেখলাম যাই দেখছে ওখানে করে বলছে এইটা তো এইটা, ওইটা তো সেটা, তো একটা মস্ত বড় বিনা ছিল, সেটা দেখে বলছে এই দেখো এটা হচ্ছে বিনা পানি। আমরা জানি বিনা পানি মানে সরস্বতী, দেবী সরস্বতীকে বিনা পানি বলে। তার হাতে ওরকম বিনা একটা যন্ত্র থাকে, তো বাদ্যযন্ত্র থাকে, কিন্তু ওই বাদ্যযন্ত্রটাই বিনা পানি এই প্রথম শুনলাম। ও নাকি কলেজের গণ্ডি অবধি গেছে, সন্দীপ না হয় 8 পাস, ছেড়ে দিন। তাহলে ওর দালালরা এবার ওকে বলবে না যে এগুলো কি বলছো, সুপার বদদি একটু বকে দেবে না? নাকি এখনও সন্দীপকে 8 পাস বলে খিল্লি করবে, আর এই যে এই অশিক্ষিতটাকে সাপোর্ট করবে? তো উনি আবার বলছে যে তোমরা কি বলছো, তোমরা বলছো আমাকে যে আমি পরকীয়াকে সাপোর্ট করছি। না, পরকীয়া আমি সাপোর্ট করছি না, আমি শুধু সাপোর্ট করছি একটা মেয়ের বেঁচে থাকার অধিকারকে। একটা মেয়ে বেঁচে থাকা, সে যাতে বেঁচে থাকে সেই জন্য। ও বেঁচে থাকুক, সবাই চাই আমরা, কিন্তু যার বেঁচে থাকা মানেই বেলেল্লেপনা, তাকে সাপোর্ট করা মানেই হচ্ছে পরকীয়াকে সাপোর্ট করা। কারণ ও যদি সত্যি বেঁচে, ওখানে খুব খারাপ থাকতো, ওর শ্বশুরবাড়িতেও খুব খারাপ আছে, শ্বশুরবাড়ি ছেড়েছে, বাপের বাড়িতে রয়েছে, বাপের বাড়িতে রয়ে নিজেকে কিছুটা সময় দিয়েছে, ডিভোর্স হয়েছে, তারপর আরেকজনের হাত ধরে ও ঘুরছে, বেড়াচ্ছে, হানিমুন করছে, সংসার করছে, সবাইকে দেখাচ্ছে। তাও আমি বুঝতাম, তাও আমি মানতাম, কিন্তু ও গেছেই শুধুমাত্র পরকীয়া করতে। ও এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করছে সেটা পরকীয়া, কারণ ও এখনো অন্যের স্ত্রী। সেই অন্যের স্ত্রী হওয়ার সত্ত্বেও আরেকজনের সাথে ঘুরছে, বেড়াচ্ছে, আর বাদবাকি যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে। আর সেটা যদি বললাম, আমি আগেই বলেছি, যদি মেডিকেল টেস্ট নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমি যেটা বলছি সেটা ঠিক। কারণ মেডিকেল টেস্টেই ধরা পড়ে যাবে যে একজন মানুষ সে কতটা অ্যাক্টিভ। বুঝতে পারছেন আশা করি কি বিষয়। তো যাই হোক, এবার ওই ঘাপাঘাপে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নয় একদম বোঝা যাবে, একেবারে বোঝা যাবে। 6 মাস স্বামীর ঘরে নেই, তার সম্পূর্ণ টেস্ট হলেই বোঝা যাবে যে সে স্বামীর ঘরে নেই। সেখানে সে স্বামীর বাড়ি ঘর থেকে বেরিয়ে এসে কুমারিত্ব পালন করছে না অন্য কিছু করছে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে একটা দৃশ্য দেখলাম যে সরজু নদীর তীরে গেছে। সরজু নদীর তীরটা খুব সুন্দর। এটা তো আমরা যখন ওই রামলাল্লা যখন প্রতিষ্ঠা হচ্ছিল, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সে সময়ই যে অনুষ্ঠানটা হয়েছিল, নরেন্দ্র মোদী আমাদের পিএম, তার চ্যানেল থেকে আমরা সবাই দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর করে সাজানো। তার আগেও আমরা দেখেছিলাম। তো যাই হোক, এই টিন বলছে যে এখনো অনেক কিছু ইনকমপ্লিট। সেটা বলেছে কোথায় না, কমেন্টে একজন বলেছে যে আমার যাওয়ার খুব ইচ্ছা, এখনো তাকে বলেছে এখন ইনকমপ্লিট, হোটেলগুলো তৈরি হয়নি, আপনারা 1 বছর পরে যাবেন, এখন যাবেন না, ঠিক আছে? তো হ্যাঁ, অবশ্যই অনেক কিছু ইনকমপ্লিট, এমনকি মন্দিরেও অনেক কিছু ইনকমপ্লিট, যেটা কিনা ও বলতে পারলো না, যার জন্য কিনা আমাদের যে যারা মেন পুরোহিত যারা আছে আমাদের দেশে, শুনেছিলাম তারা নাকি অনেকে আসেনি এই জন্যই, কারণ এটা ইনকমপ্লিট। তো এটা তাড়াতাড়ি করে এটাকে দেওয়া হয়েছে, সবার সামনে আনা হয়েছে, সেটা অন্য একটা ব্যাপার। তো যাই হোক, সেটা নিয়ে ওটা অনেক কিছু মেশানো আছে, তার মধ্যে পলিটিক্সও আছে, অনেক কিছু, তাই সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই না।
তো তারপর দেখলাম যে কেনাকাটা, সে ও তো যেখানেই গেলে কেনাকাটা করবেই। তো সেখানে 100 টাকা দিয়ে ব্যাগ কিনেছে একটা বড়, আর ছোট ছোট ব্যাগ আরও কিনছে। সে সমস্ত কিছু কিনে তারপর সেখান থেকে আবার চলে আসলো কোথায় না, যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানেই চলে আসলো। তো বোঝা গেল সেখানেই খাওয়া দাওয়া হবে, হয়ে তারপর বাস মনে হয় স্টার্ট করবে। এবার অবশ্যই সব তো ঘোরা হয়ে গেল। আমি যা যা বলেছিলাম আপনাদেরকে যে কোথায় কোথায় যাবে প্রত্যেক কটা মিলে গেছে, সমস্ত হয়ে গেছে। তারপর ওরা ফিরে যাবে, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওর মধ্যে বক্তব্য একটাই, যে মানুষকে ধমকিয়ে চমকিয়ে যে মুখ বন্ধ, সেটা আর বেশি দিন সম্ভব নয়। আর এই যে দিনের পর দিন এই যে এখন যে নিজেকে বেচছে আর খাচ্ছে, নিজেকে বেচে খেতে হচ্ছে, এখন ওর গায়ে লাগছে না, এখন ওর এটা গায়ে লাগছে না। ওর দালাল শুনলাম বলছে যে সম্পূর্ণ টাকা পয়সার কন্ট্রোল নাকি ওর হাতে রয়েছে, ওর হাতে সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। তাহলে এই যে একটা কমেন্টের উত্তর, এই যে একটা কমেন্টের উত্তর যেটা কিনা একজনকে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে ঘোড়ামুখী খুব রেগে গেছিল, টিনের অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট এসেছিল যে আমি তো এই জন্য এখন আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রাখি না। তো সেখানে পরিষ্কার বোঝা গেছে যেটা ঘোড়ামুখীর উদ্দেশ্যেই বলা হয়েছে। তো পরবর্তীকালে টিন ঘোড়ামুখীকে বুঝিয়েছে যে এটা এই কবিতা চোর ফোকলা ও লিখেছে। ওই যে স্বীকারোক্তিটা, যে স্বীকারোক্তিটা, তার ভাষার বয়ানগুলোও কিন্তু, তারপর হচ্ছে গিয়ে ওর যে টাইটেল থাম্বনেলে যে বাংলা হরফে লেখাও কিন্তু, সেগুলো কিন্তু এই কি যেন বলে কবিতা চোরের হাত দিয়ে হয়। হতে পারে যে এই কমেন্টটা ওর নিজের থেকে করেছে, বাদ বাকি যেগুলো সেগুলো ওকে না দেখিয়ে তো করেনি, ওর অ্যাপ্রুভাল নিয়ে তবেই ও করেছে, নিজের থেকে তো করে দেয়নি। আর যদি নিজের থেকে করে দেয় তাহলে তো বলবো যার কিনা একটা পোস্টের ওপর, নিজের চ্যানেলের ওপর অধিকার নেই। দেখেছেন আমি বলেছিলাম কিন্তু যে এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ কবিতা চোরের হাতে, কারণ কবিতা চোর নিজের প্রোফাইলের মধ্যে এই চ্যানেলের যে ইমেল আইডি সেটা দিয়ে রেখেছে। তো তার মানে ওই চ্যানেলে যা ইমেল আইডি আসছে না আসছে সমস্ত কিছু ফোকলার হাতের মধ্যে রয়েছে, ফোকলার আন্ডারে রয়েছে। সমস্ত কিছু, এই ধরুন যত প্রমোশনাল ভিডিও আসে না, এই সমস্ত কিছু কিন্তু করবে কি করবে না সমস্ত কিছু এই ফোকলা ডিসাইড করে। আর টিন তো সমস্ত রকমের সমস্ত কিছু, সমস্ত প্রোডাক্ট ও দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই যে কাশী বিশ্বনাথে গিয়ে বসে জুয়ার একটা অ্যাপকে, একটা সাইটকে ওরা প্রমোট করেছে, এই টিন করেছে। ভাবতে পারছেন যদি কিছু হয় ফাঁসবে কিন্তু টিন। এই যে জুয়া টুয়া এইসব প্রমোট করছে, যদি কিছু হয়, আইনি পদক্ষেপ কিছু হয়, তাহলে কিন্তু টিন ফাঁসবে, ফোকলার কিচ্ছু হবে না, কিন্তু ফোকলার হাতেই পুরোপুরি রয়েছে। তো এই টিন হয়তো বলেছে যে না, টাকা পয়সার কন্ট্রোল আমার হাতে রয়েছে, সেটা কতদিন থাকে আমি দেখব। আদৌ আমি যতদূর জানি একেবারেই ওর হাতে নেই। যদি ওর হাতে থাকে তাহলে ফোকলার সেটাতে মনিটরিং আছে, যে কত টাকা খরচা করছে, কোথায় খরচা করছে। হয়তো টিন খরচা করছে, কিন্তু সমস্ত হিসাব রাখছে ফোকলা, যে কত টাকা খরচা করছে, কোথায় খরচা করছে, কী জন্য খরচা করছে, সমস্ত কিছু। কারণ ইমেল আইডি যখন আছে নিশ্চয়ই মানে এই যখন কি যেন বলে ফোনপে টোনপে এইসবেও তো ইমেল আইডি লাগে, তাই না? তো ওর কাছে সমস্ত খবর কিন্তু রয়েছে। আর ইমেল আইডি যার কাছে রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, সে এক মুহূর্তে পাসওয়ার্ড কখন চেঞ্জ করে দেবে ধরতে পারবে না টিন, ধরতে পারবে না। আর তখনও বুঝবে যে মানে কি ঠকানো কাকে বলে, ঠকে যাওয়া কাকে বলে। 5-5টা বছর ধরে ও ঠকেছে না কি, ও কীভাবে ছিল এখন বুঝবে না, বাট খুব শীঘ্রই বুঝবে, অলরেডি বোঝা শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে চাই এই ঠাম্মিকে আর এই অমাবস্যাকে, যারা কিনা চোখের ওপর অন্যায়গুলো দেখে ও চুপ করে রয়েছে। তবে চিন্তা নেই, বৌমাও খুব শীঘ্রই করবে। হ্যাঁ, জানি না পালাবে কি না, তবে এই কবিতা চোর যে ওকেও ছাড়বে না তা কিন্তু বোঝা হয়ে গেছে। আর ও সুযোগ ছাড়বে না, দুজনকে ছাড়বে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজ যদি মানুষ যারা বোঝে তারা ঠিক বুঝবে। তো যখনই সুযোগ সুবিধা পাবে তখনই একদম শুরু হয়ে যাবে। কিরে কাকার ছেলের কথা আমি ভাবি আর হাসি, বাবা ওরকম নাচো বলছে। ওই বউকে দেখিয়ে বলছে ওকে নাচা। তারপর এই অমাবস্যা নাচাও, লাইফা সাবধান,
খুব সাবধান, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। পরের ভিডিও অলরেডি এসে গেছে, এটা নিয়েও ধামাকা নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।